আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবার ছায়া গল্পের 13 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বস, মেয়েটা পাক্কা অভিনয় করতে পারে। বস বলল, এই তুই চুপ কর। আচ্ছা মামুনি, তোমার বাবা কি সত্যি অসুস্থ? রাইসা বলল, হ্যাঁ, আমার বাবা 2 দিন ধরে কিছুই খায়নি। নেন না আঙ্কেল মালাটা, আমাকে কিছু টাকা দেন, আমার বাবা এর জন্য খাবার কিনে নিয়ে যাব। দোকানদার রাইসার কথা শুনে পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে দিয়ে বলল, মামুনি মালা লাগবে না, টাকাটা নিয়ে তোমার বাবা এর জন্য খাবার নিয়ে যাও। এসে বলল, আঙ্কেল আপনি আমার মালাটা রেখে টাকা দেন, তাছাড়া আমি আপনার টাকা নিতে পারবো না। কি হলো, নেন মালাটা। আঙ্কেল বলল, মামুনি বললাম তো মালা লাগবে না, মালাটা সুন্দর, তোমার কাছেই থাকুক। রাইসা বলল, না না আঙ্কেল, তাহলে আসি। বাবা শুনলে মন খারাপ করবে, যদি শুনে আপনার কাছ থেকে টাকা নিছি, আমি অন্য দোকানে বিক্রি করে দিব। আসসালামু আলাইকুম। দোকানদার বলল, এই মামুনি কই যাও, আমি নিব। আচ্ছা কত টাকা লাগবে বলো। রাইসা বলল, আপনি তো জানেন কত টাকা হতে পারে, যা হয় তাই দেন। দোকানদার বলল, মামুনি এই নাও 1000 টাকা, আর মালাটা রাখলাম, তোমার বাবা সুস্থ হলে টাকা দিয়ে নিয়ে যেও, আমি বিক্রি করব না, মনে করো আমানত রাখলাম। রাইসা বলল, আচ্ছা দেন। রাইসা টাকা নিয়ে বাইর থেকে ফল কিনে নিয়ে যখন হসপিটালে ঢুকলো, দোকানদার রাইসাকে ফলো করতে করতে হসপিটালে ঢুকলো। রাজ রাইসাকে দেখেই বলল, আমার মাটা কোথায় গিয়েছিল? রাইসা বলল, কেন জানো না? ছেলের জন্য খাবার নিয়ে আসতে গিয়েছিল। রাজ রাইসার হাতে কিছু ফলমূল আর বিরিয়ানির প্যাকেট দেখে চমকে যায়। রাইসা বলল, বাবাই তোমার ক্ষুধা লাগছে তাই না? এই নাও, তোমাকে আপেল আর আঙ্গুর কেটে দিচ্ছি, খেয়ে নাও। রাইসা ফল নিয়ে রাজের কাছে যেতেই রাজ বলল, মামুনি তুমি টাকা কোথায় পেলে? রাইসা বলল, খাও তো বাবাই, টাকা কোথায় পেলাম জানতে হবে না, হা করো আমি খাইয়ে দিই। আমি বললাম, রাইসা বলো, তুমি কি কারো কাছ থেকে টাকা ভিক্ষা করে চেয়েছো? আমি জানি তোমার কাছে 1 টাকাও নেই। রাইসা বলল, বাবাই তোমার মা কি ভিক্ষা করতে পারে? এই বলেই রাইসা কেঁদে দিল। রাজ রাইসার গলার দিকে চেয়ে দেখে তার দেওয়া সোনার চেনটা রাইসার গলায় নেই। রাজের বুকটা স্যাঁত করে ওঠে। তাহলে কি রাইসা গলার মালা বিক্রি করে আমার জন্য খাবার নিয়ে আসলো? রাইসা কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। রাজ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার মাটার গলার মালাটা কোথায়? আমার মা কথা বলছে না কেন? রাইসা বলল, বাবাই তুমি মন খারাপ করো না, মালা বিক্রি করে দিয়েছি, আমার কাছে মালার দরকার নেই, আমার বাবাই যেন সুস্থ হয়ে যায় এটাই আমি চাই। বাবাই কি হলো, তুমি খাবে না? ও বাবাই। আমি বললাম, মারে একটু বুকে আই। রাজ রাইসাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে। রাজের মনে এখন আর কোনো কষ্ট নেই, আল্লাহ তাআলা তাকে রাইসার মতো একটা মেয়ে দিয়েছে। রাইসা রাজকে খাইয়ে দিচ্ছে, রাজের গাল বেয়ে পানি পড়ছে। আচ্ছা আমার মাটা খেয়েছে? রাইসা বলল, তুমি জানো না বাবাই, তোমাকে স্যার আমি কিভাবে খাই। রাজ বিরিয়ানির প্যাকেট খুলে রাইসাকে খাইয়ে দিচ্ছে। ডাক্তার কণা পাশে দাঁড়িয়ে বাবা মেয়ের ভালোবাসা দেখছে। ডাক্তার কণার চোখে এমন ভালোবাসা দেখে পানি এসে যায়, মন চাচ্ছে তারও যদি এমন একটা মেয়ে থাকতো। হঠাৎ রাইসার চোখ যায় কণার দিকে। রাইসা বলল, আন্টি তুমি কখন এলে? কণা বলল, এই তো মামুনি এখনই। খেয়েছো তোমরা? রাইসা বলল, হ্যাঁ খেলাম। কণা বলল, ও আমাকে খেতে বললা না? রাইসা বলল, এখনো সব বিরিয়ানি শেষ হয়নি, ফল তোমাকে দিব না, ওইটা বাবাই খাবে, বাবা যে অসুস্থ, আর তুমি তো ডাক্তার সবই জানো। কণা এবার হেসেই দিল, আচ্ছা মামুনি আমি খেয়ে এসেছি, আর তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। রাজ অনেকটা কৃতজ্ঞতার সুরে বলল, ম্যাডাম এমনিতেই আপনি অনেক করেছেন, আর আমাদের ঋণী করবেন না। কণা বলল, কি যে বলেন, মানুষকে সেবা করাই আমাদের ধর্ম। রাজ যখন ডাক্তারের সাথে কথা বলছিল, তখন দোকানদার লোকটা দোকানের সব কথা খুলে বলল এবং মালাটা রাইসার গলায় পরিয়ে দিয়ে বলল, মারে তোরে খুশি হয়ে দিলাম, আর এই যে মিস্টার, আপনি সত্যি অনেক ভাগ্যবান, এমন একটা মেয়ে পেয়েছেন। আচ্ছা ভাই আমার কার্ড, মন চাইলে দেখা কইরেন, আমি আসি। লোকটা চলে গেল। রাইসা আমার মাথার কাছে এসে বসে আছে, এটা সেটা বলছে। এইদিকে কথা ঠিকমতো ঘুমাতে পারে না, ঘুমাতে গেলেও রাজের সেই রক্তমাখা চেহারাটা ভেসে ওঠে। রাইসার আকুতি মিনতিগুলো বারবার কথার কানে বেজে ওঠে। কথা ঠিকমতো ঘুমাতে পারে না, কথা রাজকে ভুলতেই পারছে না। কথা মনে মনে বলতে লাগলো, রাজ তুমি কি একবারও আমার কথা ভাবলে না? আমি তো রাইসার মা হওয়ার জন্য নিজের মাতৃত্বকে কুরবানি দিয়েছিলাম, আমি তো তোমাকে ভালোবাসতাম, তবে কেন করলে এমন? তুমি জানো আমি ঘুমাতে পারি না, খেতে পারি না, আমাকে মেরে ফেলতে, তারপরও এতটা কষ্ট পেতাম না। কথা বালিশে মুখ লুকিয়ে কাঁদছে আর এইসব ভাবছে। হঠাৎ কথার বাবা রুমে প্রবেশ করলো। কথা তার বাবাকে দেখে চোখের পানি মুছে বলল, বাবা কিছু বলবে? কথার বাবা বলল, মারে তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। মারে আমি আগেই বলেছিলাম গরিবদের তাড়াতাড়ি বিশ্বাস না করতে, একটু ভেবে দেখ। আচ্ছা এসব নিয়ে মন খারাপ করিস না, শহরের নামকরা ধনী রিফাত সাহেব তার ছেলেকে দিয়ে তোর বিয়ের কথা বলেছে। ছেলেটাও নাকি অনেক ভালো, বিদেশ থেকে পড়ালেখা করে এসে বাবার ব্যবসার হাল ধরেছে।
কথা বলল, বাবা থামবে তুমি, আমি বিয়ে করব না। আর হ্যাঁ বাবা, আমি আর এই দেশে থাকবো না, আমি আবারও আমেরিকায় চলে যাব। কথার বাবা বলল, কি বলছিস মা, আমি বুড়ো হয়ে গেছি, আর কয়দিনই বা বাঁচি। কথা বলল, বাবা আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে এখানে, আমার মন ভালো হলে আবারও চলে আসব, তুমি এই মাসের মাঝেই আমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা করবে। কথার বাবা বলল, আচ্ছা তাহলে রিফাত সাহেবকে না করে দিব। কথা বলল, আবারও। কথার বাবা বলল, না থাক, তোকে আমেরিকায় পাঠাচ্ছি, বিয়ে করতে হবে না আর। এইদিকে রিয়া আবারও পরের দিন হসপিটালে যায়। হসপিটালে গিয়ে দেখে রাজ শুয়ে আছে, রাজের বুকের উপর রাইসা মাথা রেখে ঘুমাচ্ছে। রিয়া আস্তে আস্তে রাজের কেবিনে ঢুকলো। রাজ রিয়াকে দেখেই বলল, আপনি আপনি আবার এসেছেন কেন, কি চান আপনি? রিয়া বলল, আমি কি চাই জানো না? রাজ, আমি তোমার পায়ের নিচে একটু জায়গা চাই, দিবে জায়গাটা? আমি বললাম, কি বলছেন এসব, আপনি কেন আমার পায়ের নিচে জায়গা চাইবেন? রিয়া বলল, রাজ আমি তোমাকে ছাড়া সত্যিই বাঁচবো না, আমাকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নাও না, আমার হার্ট যে তুমি, রাজ আমাকে ক্ষমা করে দাও না। আমি বললাম, প্লিজ আপনি চলে যান। কথাটা বলার সাথে সাথে রিয়া আমার 2 পা ঝাপটে ধরে বলতে লাগলো, রাজ আমাকে ক্ষমা না করলে আমি তোমার পা ছাড়বো না। আমি কিভাবে বোঝাবো, আমার হৃদয়ে শুধু তুমি আছো। এমন সময় রাইসা ঘুম থেকে উঠে পড়লো। রাইসা ঘুম থেকে উঠেই দেখে রিয়া তার বাবার পা ধরে আছে। বাবাই, এই পচা মহিলাটা তোমার পা ধরে আছে কেন? আর আপনি কেন বারবার আমাদের বিরক্ত করতে আসেন, কি চান? বাবা চলে যেতে বলো, আমার দেখতে মন চাচ্ছে না। রিয়া বলল, রাজ তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো, তবুও আমাকে দূরে সরিয়ে দিও না, তুমি যা বলবে তাই শুনবো, কখনো বাড়ির বাহির হব না। আমি বললাম, আপনি পা ছাড়েন, প্লিজ পা ছাড়েন। রিয়া বলল, যতক্ষণ পর্যন্ত বুকে টেনে না নিবে ততক্ষণ পর্যন্ত পা ছাড়বো না। সেদিন তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে যা করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি, তোমাকে যে ভালোবাসি আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। রাজ, আল্লাহ তো ক্ষমাশীলদের পছন্দ করে, তুমি আমাকে ক্ষমা করে দাও না। আমি বললাম, পা ছাড়েন, ক্ষমা করে দিয়েছি আপনাকে, আল্লাহর শপথ আমার এক বিন্দু অভিযোগ নেই আপনার প্রতি। রিয়া বলল, আমাকে একটু বুকে নেবে? আমি বললাম, সরি। রিয়া ফলকাটা ছুরিটা তার হাতে নিয়ে বলল, রাজ তুমি যদি আমাকে বুকে টেনে না নাও তাহলে হাতে শিরা কেটে মরে যাব। আমি বললাম, এই রিয়া কি পাগলামি করছো, এইসব করো না, আমার বুকের ভেতরটা কেমন যেন করছে। রিয়া তার হাতে এক পোজ দিতেই ফিলকি দিয়ে রক্ত পড়তে লাগলো। রাইসা আমাকে জড়িয়ে ধরে বলল, এই যে আপনি কেন হাত কাটছেন, আর আপনি যদি এখান থেকে না যান তাহলে আমার আর বাবাইয়ের মরা মুখ দেখবেন। রিয়া রাইসার মুখে এমন কথা শুনে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না, এক দৌড়ে বাসায় চলে যায়। রিয়া চলে গেলে রাইসা আমাকে জড়িয়ে ধরে বলতে লাগে, বাবাই মম তোমাকে সত্যি ভালোবাসে, মমকে তুমি ক্ষমা করে দাও, আমার খুব কষ্ট হচ্ছিল, চলো না কালী মমের কাছে চলে যাই। যাবে তো? আমার খুব করেই মন চাই মমের বুকে যাব। আমি বললাম, সত্যি তোমার মমকে আবার নিয়ে আসবো? রাইসা বলল, হ্যাঁ নিয়ে আসো, কথা পচা আন্টির চেয়েও ভালো আছে, মম আজ তোমার জন্য মরতে চেয়েছিল। এইদিকে পরের দিন রাইসাকে নিয়ে যখন রিয়ার বাসায় আসি, বাসায় এসে দেখি রিয়া আর নিলয় আপত্তিকর অবস্থায় আছে, দুজনই অর্ধনগ্ন। রাইসা তার চোখ ধরে ফেললো, তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে পড়লাম। আমরা যখন রিয়ার বাসা থেকে বের হয়ে রিক্সা ধরছি এমন সময় কালো একটা প্রাইভেট কার থেকে নেমে কথাকে রিয়ার বাসার দিকে যেতে দেখলাম। রাইসা বলল, বাবাই তোমার চোখে পানি, কেঁদো না বাবাই, আমার মম লাগবে না, আমরা এই শহর ছেড়ে চলে যাব কেমন? রাইসা বলল, কি হলো বাবাই, তারপরও তুমি কাঁদছো, কেঁদো না তো, আমার কোনো মম লাগবে না বাবাই। রাইসাকে বুকে জড়িয়ে নিলাম। রাইসাকে বুকে জড়িয়ে নিয়ে রাস্তায় হাঁটু গেড়ে বসে আছি, মাথায় ক্ষতটা এখনো শোকায়নি ঠিক মতো। হঠাৎ সামনের দিকে তাকাতেই অনেকটা চমকে উঠলাম, কাপা কাপা গলায় বললাম, কথা তুমি? কথা বলল, এই ছোট লোকের বাচ্চা, আমার নাম ধরে ডাকার সাহস কোথায় পাস তুই? আর তোর মতো চরিত্রহীনের মুখে কথা নামটা শোভা পায় না, ম্যাডাম বল। আমি বললাম, সরি ম্যাডাম, গরিব তো তাই ব্যবহারটা শিখতে পারিনি, ক্ষমা করে দিয়েন। কথা বলল, আচ্ছা আজকেও কি রিয়ার কাছে এসেছিলি? আচ্ছা বলতো কেন আমার জীবনটা নিয়ে ছিনিমিনি করলি? আগেই বলতি তোদের মাঝে ফিজিক্যাল রিলেশন আছে, আমি তোদের 4 হাত এক করে দিতাম। আমি বললাম, ম্যাডাম প্লিজ, আমার মেয়ে আছে, এইসব কথা বলবেন না, আমরা এখন আসি। কথা বলল, এই এই কই যাস, বল রিয়ার বাসায় কেন গিয়েছিলি, নাকি আজকে ওইসব করতে গিয়েছিলি? আমি বললাম, ম্যাডাম বললাম না আমার মেয়ের সাথে আছে, এইসব কথা না বললে হয় না। কথা বলল, কুত্তা তুই ভিডিও বের করবি, ছোট মেয়ে রেখে রিয়ার সাথে রাত কাটাবি, আর আমি বলছি তোর শরীরে লাগে, কুত্তার বাচ্চা। আমি বললাম, প্লিজ স্টপ, আরেকবার কুত্তার বাচ্চা বললে আমি কিন্তু আপনাকে যেই সম্মানটা দিচ্ছি সেটা আর দিব না। কথা বলল, কি বললি কুত্তার বাচ্চা? কথা আমার গালে চর বসিয়ে দিল। আমি কিছু না বলেই রাইসাকে নিয়ে চলে যাচ্ছি, এইসব বড় লোকদের থেকে দূরে থাকাই শ্রেয়। কথা বলল, এই কই যাস, সেই দিন তোকে বাসায় রাখাটাই ভুল হয়েছে,
জানি না কত মেয়ের জীবন নষ্ট করেছিস। জানিস তোর এইসব ভিডিওর কথা যখন মনে পড়ে তখন মন চাই তোকে খুন করে ফেলি। তুই যেন আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না, লুজার। তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস, কুত্তার বাচ্চা। আবার আমার দিকে তাকিয়ে থাকিস। তোর কোনো যোগ্যতা আছে? ল্যাংড়াকে যে আমি আশ্রয় দিয়েছিলাম এটাই তো বেশি। আর সেই আশ্রয় দেওয়ার জন্যই কালচাপ হয়ে কলিজাতে সবল দিলি। অদরা ঠিকই বলেছিল, তুই আমার বাড়ির চাকর হওয়ার যোগ্য না। আর তুই কিনা হবি আমার বর। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যে আমার পায়ের যোগ্য না সে হবে আমার বর। আমি বললাম, ম্যাডাম প্লিজ, এটা রাস্তা। আমি বামন হয়ে চাঁদ ধরার আশা করিনি। আর হ্যাঁ, সবাই কেমন করে তাকিয়ে আছে। আর আপনি বলছেন না কোনোদিন যেন আপনার সামনে না আসি। হ্যাঁ, আল্লাহ যেন তাই করে, কোনোদিন আপনার সামনে আসবো না। আর বলছেন না যোগ্যতা। রাইসা বলল, বাবা তুমি চুপ করো, আজ আমি বলবো। এই যে ম্যাডাম, সরি, আপনাকে ক্ষণিকের জন্য মন ডেকেছিলাম। বলতে গেলে আপনি জোর করেই ডাকিয়েছিলেন। বিশ্বাস করেন, আমি মন থেকে আপনাকে মম মনে করেছিলাম, বাবাইকে রাজি করিয়েছিলাম। কিন্তু আপনি তার প্রতিদান স্বরূপ আমার কাছ থেকে আমার বাবাইকে কেড়ে নিতে চেয়েছিলেন। আমি কি এমন ক্ষতি করেছিলাম যার জন্য আমার বাবাইকে মেরে ফেলতে চেয়েছিলেন? আজ আপনাকে বলছি, যে বাবাই আপনার যোগ্য না বললেন, আল্লাহ এমনও তো করতে পারে সে বাবাইয়ের পায়ের নিচে আশ্রয়ের জন্য কাঁদবেন। আপনার দালান কোঠা সেদিন কোনো কাজে আসবে না। আমি বলে গেলাম, আমার বাবাইকে যে কষ্ট দিচ্ছেন সেই জন্য আপনি 1000 গুণ কষ্ট পাবেন। আর আপনি আমার বাবাইয়ের পায়ের যোগ্য না। চলো তো বাবাই, এখানে আর এক মুহূর্ত নয়। রাইসাকে নিয়ে রিক্সা করে যাচ্ছি আর মনে মনে ভাবছি, আজ থেকে সব শেষ হয়ে গেল। যেইটুকু বিশ্বাস ছিল সেটাও তাসের ঘরের মতো ভেঙে গেল। ভেবেছিলাম সব বলে রিয়াকে বুকে টেনে নিব, কিন্তু তা আর হলো কই, বরং হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মানুষ কিভাবে পারে এইসব করতে? সৃষ্টিকর্তা কি ক্ষমা করবে? আমি কি অপরাধ করেছিলাম যার জন্য সবাই আমাকে নিয়ে খেলছে? একবার কথা, একবার রিয়া। সত্যি কি গরিবের কোনো মর্যাদা নেই? আর কথা এতটা আঘাত করবে ভাবতে পারিনি। কথার প্রতিটা কথা কলিজায় ছেদ করে ফেলছে। ছোটবেলা থেকে চোখের জল সঙ্গী হয়ে আছে। বয়স যখন 7 বছর, নিষ্ঠুর পিতাটা আমার মাথার উপর থেকে মাকে কেড়ে নেয়। সৎ মায়ের ঘরে থাকতে পারিনি। যেই বাড়ি নিজের মা নেই সেখানে কিভাবে থাকি? যেদিন শুনেছি বাবার ডাইনিটা মিলে আমার মাকে মেরে ফেলেছে, সেদিন আর পারিনি সেই বাড়িতে থাকতে। আল্লাহ তাআলার কাছে বিচার রেখে এসে পড়েছি। এতিমখানায় বড় হয়েছি। যখন কোনো ছেলে মেয়েকে তার বাবা মা আদর করত, কোলে নিত, তখন মনে হতো বুকের ভেতরটা চিনচিনে ব্যথা করত। রাইসা বলল, কি হলো বাবাই, তুমি কি ভাবছো? আমি বললাম, না বাবাই, কিছু না। এমন সময় রিক্সার সামনে দেখি একটা প্রাইভেট কার দাঁড়ালো। রিক্সাওয়ালা অনেকটা ভয় পেয়ে যায়। হঠাৎ গাড়ি থেকে কণা ম্যাডামকে নামতে দেখে অবাক হয়ে যায়। আমি বললাম, ম্যাডাম আপনি? কণা বলল, হ্যাঁ আমি। আর মিস্টার রাজ, আপনি এভাবে লুকিয়ে এসে পড়েছেন কেন? মা আপনাকে নিয়ে যেতে বলেছে, চলেন আমাদের সাথে। আমি বললাম, এখন? কণা বলল, হ্যাঁ এখন। কণা জোর করে তাদের বাসায় নিয়ে গেল। এইদিকে কথা, রিয়ার বাড়িতে ঢুকতেই একটা বাইক দেখতে পাই। বাইকটা তার খুব পরিচিত পরিচিত লাগছে। কিছুক্ষণ ভাবনা সাগরে ডুব দিতেই মনে পড়ল, এটা তো নিলয়ের বাইক। নিলয় রিয়াপুর কাছে কেন আসছে? কথা রিয়াকে খুঁজতে খুঁজতে একদম উপরে চলে যায়। কথা উপরে গিয়ে যখনই রিয়ার রুমে নক করবে, এমন সময় ভিতর থেকে চাপা কণ্ঠের আওয়াজ শুনতে পেল। এই ছাড়ো নিলয়, কি করছো? নিলয় বলল, একটু আদর করি না। রিয়া বলল, এইসব ঠিক না। তুমি রাজকে আমার কাছে ফিরিয়ে দিবে বলে প্রমিস করেছিলে, কিন্তু এখন তোমার মতিগতি আমি বুঝতে পারছি না। আমি রাজকে যে কোনো মূল্যেই হোক চাই। নিলয় বলল, তুমি যেমন রাজকে চাও তেমনই আমি কথাকে চাই। আমার একটু ভুলের জন্য শত কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যায়, তাই লাস্ট গেমটা তোমাকে দিয়েই খেলালাম। আর সরি, তোমার রাজ নিরপরাধ হয়েও মার খেলো। রিয়া বলল, কি বলছো এসব? তুমি মারছো রাজকে? নিলয় বলল, আরে না, কথার সামনে একটা থাপ্পড় দিয়েছিলাম। তবে কি জানো, তুমি ফার্স্ট ক্লাস অভিনয় করতে পারো। ওই দিন যদি সুইসাইডের কথা বলে ওকে না নিয়ে আসতে, তাহলে দেখা যেত সব প্ল্যান ভেস্তে যেত। তবে কি জানো, রাজ তোমাকে ভালোবাসতো। তা না হলে এত রাতে তোমার সুইসাইডের কথা শুনে ছোট্ট বাচ্চাকে রেখে ছুটে আসতো না। রিয়া বলল, জানি, আমিও তো রাজকে ভালোবাসি। জানো নিলয়, কথার মুখে যখন শুনেছি রাজকে সে ভালোবাসে, তখন আমার মনে হচ্ছিল তাকে খুন করে ফেলি, কিন্তু পারিনি। আমি জানতাম রাজ কখনো রাজি হবে না, কারণ রাজ হচ্ছে কুষ্টি পাথর। কিন্তু যখন রাজ কথাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, তখন আমি আর পারিনি সহ্য করতে। আর তখনই তুমি বুদ্ধিটা দিলে, রাজকে বাসায় ডেকে এনে ঘুমের পিল খাইয়ে দিতে। তোমার বুদ্ধিটা বেশ কাজে লেগেছে। নিলয় বলল, তাই বুঝি? নিলয় বলল, তবে কি জানো, একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে। ঘুমের ঘরে রাজ আর তোমার পিকগুলো যে তোলা হয়েছে, সেটা কথা বুঝতে পারে নাই। আর যেই ভিডিওটা আমি আর তুমি করলাম, সেটা কিন্তু সেই ছিল। কথাটা বলেই নিলয় আর রিয়া দুইজনেই হেসে দেয়। কথার কাছে এখন সবকিছুই দিনের ন্যায় পরিষ্কার। সে যা দেখেছে সব ভুল। কথার খুব কষ্ট হচ্ছে। যে মেয়েকে সে বোন বানালো, সেই এমন করলো।
কি দোষ করেছিল সে? রাজকে নিয়ে স্বপ্নই তো দেখেছিল। কথার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। এইদিকে নিলয় রিয়ার বুক থেকে উঠে পড়তেই জানালার দিকে চোখ যায়। নিলয় কথাকে দেখবে সে ভাবতে পারে নাই। নিলয় যখন দরজা খুলে বের হবে তখনই কথা তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বের হয়ে যায়। নিলয়ের মনে হচ্ছে কথা আমাদের সব কথা শুনে ফেলেছে, এখন কি করা যায়? প্লিজ তুমি কিছু একটা করো। নিলয় বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। নিলয় মনে মনে ভাবলো, রাজকে শেষ করে দেওয়া ছাড়া কথাকে পাওয়া যাবে না, কেননা কথা যে কোনো কিছুর বিনিময়ে হলেও রাজকে তার করে নিবেই। এইদিকে কথা কি করবে ভেবে পাচ্ছে না। রাজ কি তাকে ক্ষমা করবে? রাজকে কত অপমান করলাম, আমার রাজ যদি আমাকে ক্ষমা না করে, আমি যে ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। এইসব ভাবতে ভাবতে বাসায় নিয়ে গিয়ে সরাসরি রাজকে যে হসপিটালে ভর্তি করা হয়েছে সেখানে চলে যায়। হসপিটালে গিয়ে রেজিস্টারে রাজের কথা জিজ্ঞেস করলে কাউন্টার থেকে বলে, রাজ নামে যে একজন ভর্তি হয়েছিল সে 2 দিন আগেই চলে গেছে। কথা বলল, কোথায় গিয়েছে বলতে পারবেন? সরি ম্যাডাম, তা তো পারবো না। কণা ম্যাডামকে বললে বলতে পারবে, ম্যাডামের রিলেটিভ হয় বোধহয়। কথা হসপিটাল থেকে ঠিকানা নিয়ে যখনই কণাদের বাসায় চলে যায়, কথা যখন কণাদের বাসায় ঢুকবে এমন সময় রাজ আর রাইসাকে বাসা থেকে বের হতে দেখেই দৌড়ে রাজের সামনে গিয়ে বলল, রাজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, ম্যাডাম ছোট লোকের কাছে ক্ষমা চাইতে নেই। কথা বলল, রাজ প্লিজ, আমি বুঝতে পারিনি, আমি না বুঝে এইসব করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, এই রিক্সা নিউ মার্কেটে যাবে? এমন সময় কথা পিছন দিক থেকে হাতটা ধরে ফেললো। আমি কথার হাতটা ছাড়িয়ে দিয়ে কথার গালে ঠাস করে চর বসিয়ে দিলাম। কথা কাঁদছে। হ্যাঁ কাতুক। কথা বলল, কি হলো, আরো মারো, তবুও ছেড়ে যেও না। আমি বললাম, আশ্চর্য, আপনি রাস্তায় এমন করছেন কেন? কথা বলল, রাজ আমি অন্যায় করেছি, জানি না এই অন্যায়ের ক্ষমা আছে কিনা, তবুও যে শাস্তি দিবে সেটাই মেনে নিব, তবুও যে শাস্তি দিবে সেটাই মেনে নিব। আমি তোমাকে ভালোবাসি রাজ। আমি বললাম, ভালোবাসা? যখন সবাই মারতেছিল কোথায় ছিল? ও কাকে কি বলছি, আপনি নিজেই তো হুকুম দিয়েছিলেন। কথা বলল, রাজ আমি সত্যি বুঝতে পারিনি, এই ভিডিও দেখার পর আমি সত্যি নিজের মনকে শান্ত করতে পারিনি। আমি বললাম, ম্যাডাম প্লিজ আপনি চলে যান, আপনাকে দেখতে মন চাচ্ছে না। কথা বলল, রাজ ওভাবে বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বাকি জীবন তোমার পায়ের নিচে কাটিয়ে দিব। আমি বললাম, আপনি আমার সামনে থেকে সরেন। কথা বলল, আমি তোমাকে ছাড়া যাব না। আমি বললাম, মামুনি চলো তো। রাইসা বলল, বাবাই চলো। রাইসাকে নিয়ে যখন রওনা দিব এমন সময় বুঝতে পারলাম পা দুটো কেউ জড়িয়ে ধরেছে। সেই দেখি কথা, কি হলো, এভাবে পা ধরলেন কেন? দেখেন রাস্তার মানুষ দেখছে, প্লিজ আপনি চলে যান। কথা বলল, রাজ আমি অনেক অন্যায় করেছি, তুমি আমাকে মেরে ফেলো তবুও ছেড়ে যেও না। কথা পা ধরে কান্না করছে। রাইসা বলল, বাবাই তুমি ক্ষমা করো না, আমি পা ধরে তোমার জীবন ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তারা তোমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। কি হলো ম্যাডাম, পা ছাড়েন। কথা বলল, না আমি পা ছাড়বো না। কথাকে পা থেকে তুলে সবার সামনে কোষের থাপ্পড় লাগিয়ে দিলাম। কথার গালটা লাল হয়ে গেছে। মনে মনে স্থির করে নিলাম যত তাড়াতাড়ি সম্ভব শহর ছেড়ে চলে যাব, আমি চাই না আর কষ্ট পেতে। কথা বলল, রাজ কি হলো, একটা থাপ্পড় মাত্র দিলে, আরো দাও, নাকি আমি পাপিকে তোমার থাপ্পড় দিতেও কষ্ট হচ্ছে? আমি বললাম, আপনি জানতো ম্যাডাম। রায়সাকে নিয়ে একটা রিক্সা করে চলে আসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় এসে শুয়ে আছি, রায়সার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বুঝতে পারছি না নিয়তি আমাকে নিয়ে এমন খেলা খেলছে কেন। হঠাৎ দরজার ঠক ঠক আওয়াজ শুনলাম। দরজা খুলে দিতেই দেখি কথা ম্যাডাম। আমি বললাম, ম্যাডাম আপনি রাতে কেন? কথা বলল, আমি বাসায় যাইনি রাজ, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে থেকে যাব। আমি বললাম, ম্যাডাম এইসব পাগলামি, প্লিজ পাগলামি করবেন না, আপনার বাবা এসব দেখলে কষ্ট পাবে। কথা বলল, রাজ আমি তোমাকে ছাড়া যাব না, আমি তোমাকে বিয়ে করতে চাই, রায়সার মা হতে চাই। আমি বললাম, তাই বুঝি, রায়সার মা হবেন? কথা বলল, হ্যাঁ সত্যি বলছি। আমি বললাম, আপনি না বলেছিলেন রায়সা একটা পতিতার মেয়ে, আর আমি নাকি ছোট লোক কুত্তা, তো আপনি কেন আছেন কুত্তাকে বিয়ে করতে? আপনি কেন আছেন পতিতা হতে? সত্যি বলতে কি জানেন, আপনার এই মুখটা আমার দেখতেও ইচ্ছা করছে না। আমি শুধু আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম রায়সার জন্য, আর সেই আপনি রায়সাকে পতিতার মেয়ে বানিয়ে দিলেন। আপনি প্লিজ চলে যান, আপনার বাবার টাকা আছে, আপনার চেহারা সুন্দর, এমন একটা ল্যাংড়ার বউ হওয়ার শখ টাকা ভালো না। কথা বলল, রাজ আমি তোমার দুটি পা ধরে বলছি, এই পা থেকে আমাকে দূরে সরিয়ে দিও না, আমি তোমার পায়ের নিচেই বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। আমি বললাম, বাহ আপনাদের অভিনয়ে তারিফ করতে হয়। কথা বলল, রাজ আমি অভিনয় করছি না। আমি বললাম, আপনি চলে যান এখান থেকে, আর পা ছাড়েন। কথা বলল, আমি পা ছাড়বো না। আমি বললাম, আপনি যদি পা না ছাড়েন তাহলে আমার মরা মুখ দেখবেন। কথা বলল, প্লিজ রাজ এমন বলো না, আমি তোমার পা ছেড়ে দিচ্ছি, তবে মনে রেখো আমাকে যতক্ষণ পর্যন্ত না তোমার পায়ের নিচে জায়গা দিবে ততক্ষণ পর্যন্ত কোথাও যাব না আমি।
আমি বললাম আপনার ইচ্ছা। এই বলেই দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে আকাশের মেঘের গর্জনে ঘুম ভাঙলো। খুব শীত লাগছে, এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টির পানি জানালা দিয়ে ভিতরে আসছে। তাড়াহুড়ো করে জানালা লাগিয়ে দিচ্ছি। এমন সময় বিদ্যুৎ চমকালে বিদ্যুৎ চমকানোর সাথে সাথেই বাইরে স্পষ্ট দেখতে পেলাম কথা বৃষ্টির মাঝে একটা গাছের নিচে বসে আছে। এইদিকে বৃষ্টি বেড়েই চলেছে। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। ফোন দিলাম কথার বাবাকে। ফোন দেওয়ার সাথে সাথেই ফোনটা রিসিভ করে বলল, কিরে কেন ফোন দিয়েছিস আমাকে, আর কি চাস? তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।